1757 পলাশির যুদ্ধ, 1857 সিপাহী বিদ্রোহ এবং সর্বশেষ 1947 মধ্য দিয়ে উপমহাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে, যার পেছনে রয়ে গেছে কত বিপ্লবী স্বাধীনতা কর্মীর রক্তমাখা ইতিহাস। যে মানুষগুলোর অবদানে দেশ স্বাধীন হয়েছে তাদের বীরত্বের কথা বলে শেষ করা যাবে না। তারা এতটা দিয়েছে, তারা যা করেছে আমরা তার 5% করতে পারবো না, কিন্তু যুগে যুগে রেভলিউশনস তৈরি হয়েছে বা হবে, সীমার বাইরে কোনো কিছুই টেকে না। ব্রিটিশরা সীমা ছাড়িয়েছিল বলে সে সময় বিপ্লবীরা রুখে দাঁড়িয়েছিল। স্বাধীনতা অর্জনের পর সরকার এসে সেম ইংরেজদের মতো লুটপাট শুরু করে, আর তাদের পরিবর্তন করতে মাঠে নামে একদল স্টুডেন্ট, ঠিক যেমন কিছুদিন আগে বাংলাদেশে আমরা দেখলাম। এমন কাহিনী নিয়েই আজকের মুভিটা অনেকটা পুরনো, তাই কিছু কিছু ব্যাপার এখনকার সঙ্গে কম্পেয়ার করলে হবে না। বাকি মুভির কাস্টিং, ডিরেকশন, সবার অ্যাক্টিং অসাধারণ, এই জন্যই ডজনখানিক অ্যাওয়ার্ডও পেয়েছে মুভিটা। বলিউডের বেস্ট মুভির মাঝে এই মুভি একটা। এই মুভি এক্সপ্লেন করার মূল কারণ হলো বাংলাদেশের অবস্থার সঙ্গে যে একটা মিল রয়েছে সেটা বোঝানো। সে সময় তারা মুভিতে যা কল্পনা করেছে আজ বাস্তবে তা হয়েছে। লম্বা রান টাইমের মুভি, ইতিহাসের সঙ্গে একটু কানেকশন রয়েছে, তাই আপনার অ্যাটেনশনটা জরুরি, তা না হলে ঠিক ফিল করতে পারবেন না। মুভি জাস্ট কাহিনীর দিকেই ফোকাস দিয়েছে, তাই কোনো ধরনের ভালগার বা ফালতু সিন একবারেই নেই, তো সবাই মিলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বলছিলাম 2006 সালে মুক্তি পাওয়া এপিক কামিং অফ এজ সোশিও পলিটিক্যাল ক্রাইম অ্যাকশন ড্রামা হিন্দি মুভি নাম রং দে বসন্তি এর ব্যাপারে। মুভির সিন শুরু হওয়ার আগে একটি বিখ্যাত উক্তি আমাদের শোনানো হয় যে যার রক্ত দেশের জন্য গরম হয় না সেটা রক্ত নয় পানি, যে তারুণ্য দেশের জন্য উৎসর্গ হয় না সে যুবক নয়, নষ্ট তার জওয়ানি। এরপর সিন ফৈজাবাদ জেলে সেই সময়ের কয়েকজন বিপ্লবী ক্যারেক্টার আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, রাজুগুরু, ভগৎ সিং সহ আরো অনেক কয়েকজনকে দেখায়। আজ তাদের মাঝে 3 জনের ফাঁসি দেওয়া হবে, তাই জেলার জেমস ম্যাকেনলি ভগৎ সিংকে নিতে এসেছে। ভগৎ সিং বলে, এটা তো সবে শুরু ম্যাকেনলি সাহেব, আমাদের পরে আরো আসবে, আপনারা থামাতে পারবেন না, চলুন। ম্যাকেনলি তার ডায়েরিতে লিখছে, আমি 2 ধরনের মানুষের ব্যাপারে জানতাম, এক যারা চুপচাপ মৃত্যু বরণ করে নেয়, 2 যারা জোর জবরদস্তি চিল্লাপাল্লা করতে করতে মৃত্যুর দিকে যায়। কিন্তু এদের দেখার পর আমার মনে হলো আমি তৃতীয় কোনো ধরনের মানুষের সঙ্গে দেখা করলাম। এতটা নির্ভয়, স্থির, গর্বে বুক ফুলানো, যেন কোনো কিছুর আফসোস নেই, পরোয়া নেই, পিছু টান নেই। সব থেকে আশ্চর্য ছিল তাদের চোখ, তাকানো দেখে মনে হচ্ছিল ভিতর অব্দি চিরে নিয়ে যাচ্ছে। দেশের জন্য এত নির্ভীক ভালোবাসা আমি কখনো দেখিনি। আজও তাদের ফেস আমার চোখের সামনে ঘরে। জেমসের এই লেখাগুলোই পড়ছে তার নাতনি সু ম্যাকেনলি, আর যে সিনগুলো হচ্ছে সে সেগুলো ফিল করতে পারছে। তাদের ফাঁসি হয়ে যায়, সু ও অফিসে ঘুমিয়ে পড়ে। এর কয়েকদিন পর মুভির মূল সিন শুরু হয় লন্ডনের সু এর অফিসে। সু একজন জার্নালিস্ট। তার দাদা জেলার জেমস ম্যাকেনলির লেখা ডায়েরির ভিত্তিতে সু ইন্ডিয়ান ফ্রিডম ফাইটারদের উপর একটি ডকুমেন্টারি বানানোর ব্যাপারে বসকে বলেছিল, তারা রাজি হয়েছিল। সেই সুবাদে ইন্ডিয়াতে অফিসের পক্ষ থেকে একটা লোগো ঠিক করা হয়েছিল। আজ সু যখন সব প্ল্যান দেখাতে এসেছে, তার বসরা নিষেধ করছে যে এটা তারা বানাবে না, এটাতে ফান্ডিং করলে তাদের নাকি কোনো লাভ হবে না, কারণ এই ডকুমেন্টারি কেউ দেখবে না। সু রেগে যায়, কি যাতা বলছেন এসব, এরপর আমি 2 বছর ধরে কাজ করছি, করবেন না আগে বলেননি কেন? আমার দাদা নিজের চোখে তাদের দেখেছে, তাদের অনুভূতির কথা ডায়েরিতে লিখেছে, এখানে কোনো কিছু বানানো নেই, তাহলে চলবে না কেন, মানুষ দেখবে না কেন? না, তারা রাজি নয়। সুরাকটাক করে সেখান থেকে বের হয়ে তার টেবিলে আসে, তার দাদার সেই ওয়াচ হাতে নিয়ে দেখতে থাকে, আর তার প্ল্যান বোর্ডে আমরা দেখি সেই সময়ের বড় বড় সব ফ্রিডম ফাইটারদের স্কেচ সে বানিয়ে রেখেছে। কোম্পানি রাজি হলো না, বাট সু মাঝপথে ছেড়ে দেওয়ার মতো মেয়েও না। সে তার মাল সামান নিয়ে জব ছেড়ে দিয়ে যাচ্ছিল। বস ডাকে, আরে কোথায় যাচ্ছ? সু বলে, ইন্ডিয়া। বস মজা নিয়ে বলে, কিভাবে করবে টাকা? সু যে উত্তরটা দেয় তার মুখেই শুনুন, মজা পাবে। কি শুনেছেন? কঠিন না? আচ্ছা। পরের সিনে বিমান ল্যান্ড করা দিয়ে আমরা দেখি সু এসে গেছে ইন্ডিয়াতে। বেরোতে ট্যাক্সি ড্রাইভাররা ঘিরে ধরে। সে ভিড়ের মাঝে কিছুক্ষণ পর সুকে রিসিভ করতে এন্ট্রি মারে মুভির অন্যতম আর এক ক্যারেক্টার সোহা আলী খান অর্থাৎ সোনিয়া। হাই, ফাইনালি তুমি চলে এলে? হ্যাঁ, চলো চলো চলো। ট্যাক্সি করে যেতে যেতে সু ডকুমেন্টারি নিয়ে কথা বলে যে অফিস থেকে তাকে হেল্প করছে না, তারা না করে দিয়েছে, সে একা এসেছে, আর এখানে যা খরচা হবে তার নিজের পকেট থেকে করতে হবে, এই জন্য। সোনিয়া বলে, সমস্যা নেই, আমি জানি। তুমি জানো কি করে? সোনিয়া বলে, অফিস থেকে আমায় কল করেছিল যে তোমরা এই ডকুমেন্টারিটা বানাচ্ছ না। পরে তোমার কথাই তো বুঝলাম তুমি একাই করতে চাও। সমস্যা নেই, আমি দেখে নিব, চিন্তা করো না, চলো। কথা বলতে বলতে ট্যাক্সি চলে আসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে। ব্যাগটা বের করছে, রবি নামের কলেজের হোস্টেল বয় এসে তার ব্যাগ নিয়ে তাকে হেল্প করে। সোনিয়া সুকে তাদের হোস্টেলের রুমে নিয়ে বলে, তুমি আরাম করো, আমরা বিকালে বের হব, ওকে? সু ঘুমিয়ে পড়ে। বিকালে বাইরে চিল্লাপাল্লাতে সুর ঘুমটা ভেঙে যায়। জানালা দিয়ে দেখে সোনিয়া অডিশন নেওয়ার জন্য ছেলেমেয়েদের স্ক্রিপ্ট দিচ্ছে। সবাই খুব আগ্রহ নিয়ে কাজ করতে চাইছে। এরপর শুরু হয় অভিনয় করতে আগ্রহীদের অডিশন নেওয়ার পালা। এখানে যে কাণ্ডমান্য ঘটে
বেশ মজার সঙ্গে আবার বিরক্তিকর ব্যাপারও রয়েছে। এভাবে কয়েকদিন অডিশন চলতেই থাকে। এক একজনের ডায়লগ বলার স্টাইল আর কনফিডেন্স বেশ হাস্যকর। প্রথমে সু এনজয় করে, বাট সময় পার হচ্ছিল, তার মন মতো সে কাউকে পাচ্ছিল না। 5 থেকে 6টা ক্যারেক্টার লাগবে, কিন্তু একটাও পায় না। তাই সুর মনটা একটু খারাপ। এখন কি করবে? সোনিয়া সান্ত্বনা দেয়, লোক পাওয়া যাবে, তুমি চিন্তা করো না, চলো তোমায় আমার পান্ডারদের সঙ্গে দেখা করা, তোমার মন ভালো হয়ে যাবে, চলো চলো তো বলে সুকে তাদের আড্ডাখানায় নিয়ে আসে, যেখানে সব সিনিয়ররা বসে আড্ডা মাড্ডা দেয়। বেশ সুন্দর একটা জায়গা। এখানে এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার কুনাল কাপুর অর্থাৎ আসলাম খানের। সোনিয়া ডাক দেয়, হে সোনিয়া, কি অবস্থা, কই ছিলি তুই? আমার কথা স্যার, সু ও আমার ফ্রেন্ড আসলাম। কবি সাহেব, আসলাম তোকে বলেছিলাম না ডকুমেন্টারির কথা। ও সু হাই হ্যালো করে, হিন্দিতে কথা বলে। আসলাম তো অবাক, বাহ এত সুন্দর হিন্দি, চলো ওদিকে যাই। এখানে সবাই ডিজে বলে চিল্লাচ্ছে। ওই উপরে দুজনকে দেখা যাচ্ছে পানি খাওয়ার বাজি ধরেছে, একটা শেষ হয়ে আরেকটা বোতল নেই। আর এখানে এন্ট্রি হয় সুপারস্টার, বলিউডের পারফেকশনিস্ট খ্যাত, আমাদের সবার প্রিয় আমির খান বস অর্থাৎ দলজিৎ সিং। সবাই তাকে ডিজে নামে ডাকে। তার পাশে মুভির অন্য আরেক ক্যারেক্টার সালমান জোশী অর্থাৎ সুখিরাম। এভাবে বিয়ার খাওয়ার প্রতিযোগিতা, কে আগে হার মানে সেটাই চলছে। সবাই চিল্লাচ্ছে। নিচে বিড়ি ধরাতে এন্ট্রি করায় মুভির অন্য আরেক ক্যারেক্টার, এই টিমের আরেকটা মেম্বার সিদ্ধার্থ অর্থাৎ কারণ সিংঘানিয়ার। তো বাজি চলতে সুখী ব্যালেন্স ধরে রাখতে না পেরে সেখান থেকে পড়ে যায়। না ভয় পাওয়ার কিছু নেই, নিচে পানি রয়েছে। সু বলে, এসব কি? সোনিয়া বলে, ওরা এমনই, ছাড়ো। কারণ ও আসলাম সুখীকে উঠিয়ে আনে। একটু পর ডিজে নিচে নেমে আসে। আরে সোনিয়া, তুই কখন এলি? এই তো সু, এই সেই ডিজে, ও আমার ফ্রেন্ড সু হাই হ্যালো করে। ডিজে সুকে দেখে হাওয়া হয়ে গেছে। আরে এটা কি মানুষ নাকি পরীর বাচ্চা, এত সুন্দর? এর নাম তো সু না হয়ে গোলাপ হওয়া উচিত ছিল। ফ্লাটিং শুরু করে দেয়। ডিজে ভাবছে সু হয়তো তার কথা বুঝতে পারছে না, তাই উড়া লাইন মারছে। সুকির ঘোর কাটেনি, কাকে কি বলছে কি করছে ঠিক নাই। সুকে দেখে তার সঙ্গে কোলাকুলি করতে আসে, ডিজে থামিয়ে দেয়। ওই কাকে, তোর ভাবি হয়, থাম। মানে ডিজে ফুল চিল টাইপের একটা ছেলে। এরপর ক্যাসেটে একটা গান লাগিয়ে ডিজে সুকে নিয়ে নাচতে শুরু করে, পাঞ্জাবি ডান্স, বল্লে বল্লে। সুর ভালোই লাগে, একসময় সেও এনজয় করতে থাকে। তো তারা এদিকে এনজয় করতে পারে, সেদিকে তাদের রয়েছে। এরা সবাই এখানে বসে গল্প করছে। একটু পর রাহুল নামে তাদের আরেকটা ফ্রেন্ড আসে, যে আরজে হওয়ার চেষ্টা করছে অল ইন্ডিয়া রেডিওতে, কিন্তু ওকে চান্স দেওয়া হয়েছে রাতের বেলায়, রাতের শো। সেটা নিয়েই সবাই মজা টজা নিচ্ছে। রাহুল বলে, স্যালারি এখনো ধরা হয়নি তো হাতটা খালি, কারণ কিছু টাকা বের করে দেয়। রাহুল সেটা নিয়ে চলে যায়। আসলাম বলে, কেন ওর টোপ গিলিস তুই বলতো? চাপা মেরে টাকা নিয়ে গেল। রাহুল বলে, আরে স্যার, ওর প্রয়োজন বলে তো বাহানা করছে, আর তাছাড়া বাবার এত টাকা কি কবরে নিয়ে যাবো নাকি? ছাড়। তার মানে রাহুল এদের মাঝে সব থেকে বড় বাপের ছেলে। তো সবাই নাচ গান এনজয় করছিল। কিছু দলীয় ছেলে পেলে এসে তাদের ক্যাসেটটা ভেঙে ফেলে দেয়। বন্ধ করে সব নাঙ্গা নাচ, সারারা দেশের কালচারকে একবারে নষ্ট করে দিচ্ছে। অনেক বয়ান দেয়। আর এই যে বয়ান দিচ্ছে, এ হলো মুভির অন্য আরেক ক্যারেক্টার, ভালো মানের একজন অভিনেতা আতুল কুলকার্নি স্যার অর্থাৎ লক্ষ্মণ পান্ডে। আসলাম কথা ধরে, তোর ভালো না লাগলে তুই আসিস না, আমাদের ক্যাসেট কেন ভাঙলি? পান্ডে রেগে যায়। আবে পাকিস্তানি বলে তাকে মারতে উঠে আসে। খুব রাগ, মারবে বাট না, হাইড্রোলিক চেপে ধরে, কারণ সামনে দাঁড়িয়ে গেছে ডিজে। পান্ডে আর কিছু বলতে পারে না, কারণ ডিজে কে দেখে সবাই একটু ভয় পায়। দুজনার চোখের দিকে খুব করে তাকিয়ে থাকে। একটু পর সেখানে পুলিশ এসে পড়ে। কি হচ্ছে এখানে? পুলিশ এসেছে, তাই পান্ডে আসলামের দিকে তাকিয়ে জয় হিন্দ বলে সেখান থেকে চলে যায়। ডিজে পুলিশকে একটু সাইডে নিয়ে মাল পানি দিয়ে দিলে পুলিশরা সেখান থেকে চুপচাপ চলে যায়। সু দেখে বলে, এসব কি হলো? কারণ বলে, আর কি, ওয়েলকাম টু ইন্ডিয়া, এখানে এমনই হয়। ডিজে বলে, আরে এইসব ছাড় তো, আমার ক্ষুধা লেগেছে, চল। বলে তারা ডিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখন এরা তো আর নর্মাল বান্দা না যে পিঁপড়ের মতো যাবে, রেস লাগে। রাতের সিনটা খুব ভালো একটা বোঝা যাচ্ছিল না। যেতে কারণের গাড়ির লাইট অফ করে দেয়। কি হলো? একটু পর লাইট এলে আমরা দেখি আরেকটা বাইক ডিজের সঙ্গে রেসে লেগেছে। ডিজে আস্তে সেই বাইকটা এসে গেছে। আর এখানে এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার আর মাধবান অর্থাৎ ফ্লাইট লেফটেন্যান্ট অজয় সিং রাথোড। এদের গ্রুপের আরেকটা সদস্য, জব করে, ছুটিতে এলে এমন আড্ডা দেয়। সোনিয়া আর অজয় একে অপরকে খুব ভালোবাসে, সবাই জানে, সবাই খুবই ক্লোজ। অজয় সুর সঙ্গে পরিচিত হয়। এরপর সামনে আসে ডিজের মা। ডিজের বাবা নেই, তার মা এখানে ঢাবা চালায়। আন্টির সঙ্গে সবার খুব ভালো মিল। ডিজে 2 মাস হলো বাড়িতে আসেনি, তাই আন্টি একটু চিল্লাপাল্লা করছে। ডিজে সুকে সামনে এনে বলে, মা এই দেখ, তোর জন্য নিয়ে এসেছি। আরে এর নাম সু, দেখেছিস কেমন কিউট? লন্ডন থেকে তোর জন্য বউ এনেছি, এই জন্যই তো আসতে পারিনি 2 মাস। সু যেই বলে, পায়ে লাগো মায়েজি, আপনার ছেলে একটু মাথার সমস্যা আছে। ডিজে তো অবাক, সবাই হাসাহাসি করছে। ডিজে পড়ে যায় লজ্জায়। আরে তুমি হিন্দি জানো? আয় আমি তো বুঝতেই পারিনি, একটু শর্মার ব্যাপার। হাসাহাসি করতে সবাই খেতে বসে। সু হাত মুখ ধুয়ে তাদের দিকে দেখতে থাকে আর মনে পড়ে, আমার স্টোরির জন্য তো এরাই পারফেক্ট, আমি কেন বাইরে খুঁজতেছি? সু এদের মাঝে তার স্টোরির হিরোদের ফিল করতে পারে, আর সেই ভাবনাতেই সে হারিয়ে যায়। আসলাম ডেকে হুঁশে আনে। সু কি হয়েছে? সু বলে, পেয়েছি, আমি আমার স্টোরি হিরোদের পেয়েছি, তোমরা আমার স্টোরিতে কাজ করবে, এরা তো ফানি বয়েস। সু বলে, আরে আমি সিরিয়াস, তোমরাই পারফেক্ট হবে আমার জন্য। বলে, কে কোন ক্যারেক্টার করবে? সোনিয়া হবে দুর্গা দেবী। এরা সিরিয়াস নেয় না। সু বলে, আরে এই লোকগুলো তোমাদের এই
দেশের জন্য নিজের জান দিয়েছে, তোমরা জাস্ট তাদের জন্য ক্যারেক্টার প্লে করবে। আসলাম আর কারণের কথায় আমরা বুঝতে পারি যে দেশের প্রতি তাদের পজিটিভ ভাবনা নেই, কারণ স্বাধীনতার পর দেশের উন্নতি হয়নি, তত সব দুর্নীতি দিয়ে ভরে গেছে। অজয় বুঝায় যে কোনো দেশই পারফেক্ট হয় না, তাকে পারফেক্ট বানাতে হয়। নেতারা দেশের উন্নতি করবে এই ভেবে কি তুই বসে আছিস? কেন তুই কেন বেরোস না? যারা কারাপ্ট নেতা তাদের আশায় বসে না থেকে তোরা আইএএস অফিসার হ, পলিটিক্সে যা। কারণের কথা, সে তো ডিগ্রির জন্য এখানে আছে, ডিগ্রি পেলেই আমেরিকা চলে যাবে। এরা এসব নিয়ে বিজি। ডিজে ওদিকে এখনো এটা নিয়েই পড়ে আছে যে আরে এ হিন্দি বোঝে ইয়ার, তোরা শালা আরামে আমাকে একবার বলিসও নি। খাবার দাবার কে উপর গিয়ে সবাই শুয়ে পড়ে। সোনিয়াকে বলছে সবাইকে রাজি করাতে। সোনিয়া বলে পাগল, এরা কখনো সিরিয়াস না, তোমার কি মনে হয় এদের দিয়ে কাজ হবে? ফার্স্ট থেকে ডিজে বলে অবশ্যই হবে, আমি সবাইকে নিয়ে আসবো কালকে, ঠিক আছে ওকে। ভোরবেলা সবাই রওনা দেয়, যে যার মতো বাড়িতে যায়। কারণ ও তার বাড়িতে আসে, ভিতরে ঢুকতেই গুড মর্নিং জানায় তার বাবা রাজনাথ সিংহানিয়া। কারণের বাবা একজন বিজনেসম্যান, বাইরের দেশ থেকে পার্টস পাতি ইম্পোর্ট এক্সপোর্ট এসবের বিজনেস করে, মেবি ব্যবসার কাজে সবসময় বাইরেই থাকে। বাপ ছেলের কথাবার্তা আর অ্যাটিটিউড দেখে বোঝা যায় দুজনের মাঝে খুব একটা ভালো সম্পর্ক নেই। তার বাবা তাকে বাইরের দেশে পাঠাতে চায়, এই দেশে নাকি কিছুই নেই। কারণের কথা, সে বাইরে যাবে না, সে এখানেই থাকবে। তার মানে সে আসলে মুখে মুখে বলে যে বাইরে যাবে, কিন্তু এমনটা না। তার বাবার কল আসে, একটু কথা বলতে বিজি হয়ে যায়, তাকে অপেক্ষা করতে বলে, কিন্তু কারণ অপেক্ষা করে না, রুমে চলে যায়। বাপ চেয়ে চেয়ে দেখে, রুমে এসে কারণ তার মায়ের ছবি বের করে তাকে খুব মিস করে। মা নেই, এই জন্য বাবার ভালোবাসা বেশি দরকার, কিন্তু তার বাবা বিজি থাকে, এই জন্য হয়তো তার সঙ্গে সম্পর্কটা ভালো না। যাক, বিকালে এরা অপেক্ষা করছে, কেউ আসে না। সোনিয়া বলে ডিজের কথা তুমি বিশ্বাস করেছো? ও এক নম্বরে চাপাবাজ। একটু পর কারণ আসে, কিরে তোরা এখনো এখানে আছিস? সোনিয়া বলে এতক্ষণে আসলি, বাকিরা কই? কারণ স্ক্রিপ্ট নিয়ে পড়তে থাকে। সু বলে যাক একজন তো এসেছে, এখন একে ধরলে বাকিদের ঠিকানা পাওয়া যাবে। বাকিরা কই? কই আবার ক্যান্টিনে বসে বসে ডিং ডাং শো দেখছে, ইউ নো হোয়াট আই মিন। একটু পর সোনিয়া আর সু সেখানে আসে। এই তোমার কথা না? সু যার যার স্ক্রিপ্ট দেয়। আসলাম হবে আশফাকুল্লাহ খান, সুকি হবে রাজগুরু, আর ডিজে হবে সেই বেহরুপিয়া যাকে কেউ ধরতে পারে না, চন্দ্রশেখর আজাদ। সোনিয়া বলে কাল থেকে তোদের রিহার্সাল শুরু হবে, চলে আসিস টাইম মতো। বলে সে টিভিতে একটা থাপা মারে। মানে এরা যে টিভিটা দেখছে এটার আসলে রিমোট নেই, এই সাইডে এমন থাপ্পড় দিলে চ্যানেল পাল্টে যায়। কপাল। এখান থেকে সিন রুলিং পার্টি অফিসের লোকাল অফিসে আসে। পান্ডে রাজনীতির সঙ্গে একটু জড়িত, তার নেতাকে সে খুব সম্মান করে। নেতা আসে, আরে পান্ডে পার্টি তো তোর উপর বিশেষ নজর রেখেছে রে, লেগে থাক, কাজ হবে বলে সাইডে নিয়ে 2টা টাকার বান্ডিল দেয়। রাখ। পান্ডে নেয় না। নেতাজি এসবের তো কোনো দরকার নেই, আমি তো টাকার জন্য রাজনীতি করছি না, আমি জানি আমার পার্টি কেমন। নেতা বলে তোর কথা ঠিক আছে, কিন্তু দল চালাতে হলে টাকা পয়সার প্রয়োজন পড়ে, রাখ রাখ বলে তার হাতে টাকার বান্ডিলগুলো দিয়ে সে চলে যায়। সিন কাট করে পরের দিন রিহার্সালে আনে, সবাই যার যার স্ক্রিপ্ট নিয়ে বসে আছে, কিন্তু কারোর মাঝে সিরিয়াসনেস নেই। স্ক্রিপ্টের বিভিন্ন লাইন নিয়ে তারা হাসাহাসি করতে থাকে। সিরিয়াস হতে বলে, ভিতর থেকে ইমোশন আনতে বলে, তাছাড়া এই অভিনয় করা সম্ভব নয়। কিন্তু কে শোনে কার কথা? সারাদিন সেখানেই পার হয়। বিকেলে আসলাম আর কারণ সেখানেই ছিল। কারণ স্ক্রিপ্টে ডায়লগগুলো পড়ছে। আসলাম লক্ষ্য করে পেছনে পান্ডে এসেছে। পান্ডে আসলামের দেখা দেখে সেখান থেকে চলে যায়। এরপর ক্যামেরা সুর প্ল্যান দেখায় যে সে কাকে কোন চরিত্রের জন্য বাছাই করেছে। পরের দিন আবার রিহার্সেল হয়, মস্তিও হয়। তারপর একটা মিউজিক দিয়ে ক্যামেরা তাদের মস্তি আরো একটু ফলো করে। সারাদিন মজা মস্তি করে রাতে আসলামকে বাড়িতে রাখতে যায়। সুকি আর কারণ গেট অফ দি যাচ্ছে, সবাই টাল্লি। ডিজে দেখে বলে আর বেশি দিন নেই, আর হয়তো কিছুদিন আমরা আছি, এরপর কে কোথায় চলে যাব কে জানে। মানে আফসোস করছে আর কি। ডিজে বলে তুমি জানো সু, আমি আরো কত আগে কলেজ শেষ করেছি, কিন্তু এই ক্যাম্পাস ছাড়ি না, কারণ এখানে একটা ভালোবাসা আছে। এখানে থাকলে আমার মনে হয় আমি কিছু একটা, এখান থেকে বের হয়ে গেলে আমার কোনো আওকাত নেই, আমার এমন মনে হয়। ডিজেকে এই প্রথম ইমোশনাল হতে দেখলো সু সান্ত্বনা দেয়, চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে, তাই না? আসলাম বাড়িতে এলে তার বাবা দরজা খোলে, দেখেই তো বুঝে যায় সু মদ খেয়েছে। তারা তো মুসলমান, ব্যাপারটাকে ইগনোর করে। এই জন্য আসলামের বাবা এটা নিয়ে তাকে অনেক কথা শোনায় যে ওদের সঙ্গে কেন বন্ধুত্ব রাখতে হবে, দুনিয়া থেকে আর কোনো ছেলে পেলে নেই। আসলাম বলে বাবা ওরা খায়, আমি তো খাই না, আর তাছাড়া ওরা এমন হতে পারে, কিন্তু আমার ভালো বন্ধু ওরা। এক কথা দুই কথায় তার বড় ভাই এসে হাতাহাতি করতে ধরে। আসলাম রাগ করে রুমে চলে যায়। আর তার দরজা খোলার ট্রানজাকশনে সিন একটু পেছনে আসে, যখন আজাদ সবাইকে নিয়ে প্ল্যান করছিল সেই সময়। আশফাকুল্লাহ সেখানে আসে। তারপর একটা শের বলে, শুনে আজাদ বলে আশফাক সাহেব, আপনার কবিতাগুলো যদি ইংরেজরা শুনতো এমনি দেশ ছেড়ে চলে যেত। আশফাক বলে শুনতে তো আর পাচ্ছে না ভাই, কি আর করার। তো ভাই বলুন কি প্ল্যান হলো? আজাদ বলে লখনউয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে করে ব্রিটিশরা পয়সা নিয়ে যাবে, আমরা কাকরিতে আক্রমণ করে টাকাগুলো ছিনিয়ে নিব, যেটা দিয়ে অস্ত্র কিনবো। কবে কিভাবে করব রামপ্রসাদ বিসমিল আমাদের জানাবে। আশফাক বলে তো কোথায় আমার রাম? সিন কাট করে আবার বর্তমানে থিয়েটারে আনে। মানে এই সিনটা হয়তো তাদের ক্রিয়েট করতে হবে, সেটাই এরা দেখছিল বা সু হয়তো ডায়েরিতে পড়ছিল, এমন আর কি। সু বলে এ অবধি তো ঠিক আছে, এখন বিসমিলকে কোথায় পাবো? সোনিয়া বলে আরে পেয়ে যাবে, চিন্তা করো না। তখন এই পেছন থেকে পান্ডে সেখানে আসে। তাকে দেখে তো সোনিয়া ইরিটেট হয়ে যায়, সেখান থেকে চলে যাবে। পান্ডে বিসমিলের ব্যাপারে বলতে থাকে। সুর ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে, সোনিয়াকে থামায়, তার স্ক্রিপ্টটা দেখায়। পান্ডে একবার দেখেই বিসমিলের পুরো ডায়লগগুলো অনেক সুন্দর করে বলতে থাকে। সু বুঝে যায় এই বিসমিলের জন্য পারফেক্ট চয়েস। সু তাকে সিলেক্ট করে নেয়। এটা নিয়ে পরে বন্ধুরা বসে যায়, তারা
তারা পান্ডেকে নিতে চায় না। আসলাম বলে ও যদি এখানে থাকে আমি কাজ করব না। তখনই পান্ডে আসে, আবে যা যা বলার মুখে বল, পিঠ পিছে কি বলছিস বে, চোখলামি করছিস কেন? ডিজে বলে, এ পান্ডে আমরা ঝামেলা করতে চাই না, তুই চলে যা। পান্ডে আসলামকে কথা শোনাতে থাকে। আসলাম উঠে যাবে, পান্ডে যেতে দেয় না, একটু ধাক্কা দেয়, বাস পেয়ে যায় সুযোগ। ডিজে দৌড়ে গিয়ে পান্ডেকে খেলাতে শুরু করে। শালা আজ তোকে, সুখী চিল্লাচ্ছে, ডিজে মার শালাকে মার, ও অনেক জ্বালিয়েছে। সুর এটা মোটেও ভালো লাগে না, কারণ তার কারণে পান্ডে এখানে এসেছে। সু খুব করে থামতে বলে, কিন্তু ডিজে আর পান্ডে থামে না। ডিজে যখন পান্ডেকে বাঁটে পেয়ে বসাচ্ছিল, সু এত জোরে চিল্লানি দেয় যে সবাই ভয় পেয়ে যায়। ডিজে থেমে যায়। সু রেগে গিয়ে বলে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের নিয়ে কাজ করতে চেয়েছি, আমার ভুল হয়েছে, মাফ করো, আমি আর থাকছি না, আমি চলে যাবো আমার দেশে। বলে সে সেখান থেকে চলে যায়। রুমে এসে দেয়ালে লাগানো সব প্ল্যানগুলো ছিঁড়ে ফেলে তছনছ করে ফেলে। স্ক্রিপ্ট, কাগজপাতি সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কান্না করতে থাকে। দাদার ডায়েরিটা সামনেই পড়ে হাতে নিয়ে আরো ইমোশনাল হয়ে যায়, কান্না করছে। তার কিছুক্ষণ পর ডিজে আসে। সরি সু, এমন কিছু হবে আমি ভাবিনি, তুমি তো জানো পান্ডের সঙ্গে আমাদের যায় না। সু বলে, এই জন্যই তো আমি চলে যাবো, যাতে তোমাদের আবার এক হতে না হয় আমার জন্য। ডিজে বলে, না 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 না, তোমায় আর যেতে হবে না, আমরা সব শর্ট করে নিয়েছি, আমরা বুঝে গেছি এটা তোমার জন্য কতটা জরুরি, তুমি যেমনটা বলবে আমরা তেমনটাই করবো। সু ডিজের দিকে একটু তাকিয়ে বলে, আমার ভয় করছে ডিজে। ডিজে বলে, করুক, তুমি ভয় পাও, আমি তোমার সঙ্গে আছি। বলে হাত ধরে টেনে জানালার কাছে নিয়ে শীষ দেয়, আর সুখী গিয়ে পান্ডেকে জড়িয়ে ধরে মুচু খায়, মানে তারা সবকিছু ভুলে এক হয়ে গেছে। সুর ব্যাপারটা ভালো লাগে, সে হেসে দেয়, আর কি, সে খুশি তো সবাই খুশি। তো সেই খুশিতেই সবাই মিলে আন্টির সঙ্গে গুরুদুয়ারাতে যায়, সেখানকার যে রসমগুলো থাকে সেগুলো করে। এরপর মুভির টাইটেল সং শুরু হয়, রং দে বাসন্তী, যার মাধ্যমে মজার কিছু সিন আমাদের দেখানো হয়। ডিজে তার ডায়লগগুলো মহেশকে শুনিয়ে শুনিয়ে মুখস্থ করে, মানে এখন সবাই সিরিয়াস হয়ে গেছে। গ্রামের বিভিন্ন সিন, তাদের কস্টিউম, অ্যাক্টিং এর জন্য রেডি হওয়া সবকিছু ঠিক হয়ে যায়। আর এখন ট্রেন থেকে টাকা চুরি করার যে সিনটা, সেটা তারা শুট করার জন্য পুরো রেডি। সিচুয়েশন সে সময় সেট করা হয়। আজাদ এভাবে ট্রেনের ভিতরের সেনাদের দেখে যে কয়জন আছে, তো অনেকগুলো সেনারা বগির ভিতরে আছে, এই জন্য আজাদ মিশন থামাতে বলে। বিসমিল বানোয়ারকে বলে যে আশফাককে বলো সে যেন ট্রেন না থামায়। সে গিয়ে আশফাককে খবর দিতে দিতে আশফাক চেন ট্রেনে দেয়। ভাইজান না করেছে তো। আশফাক বলে, মাঠে নেমেছি, পিছু ছাড়ছি না, কি হবে দেখা যাবে, চলো, বলে নেমে যায়। তাদের আরো যে লোকজন ছিল তারাও নেমে যায়। উপর থেকে আজাদও নেমে আসে। ব্রিটিশ সেনারা আন্দাজ করতে পারে কিছু একটা হচ্ছে, শুরু হয় গোলাগুলি। তারা বগির ভিতর থেকে শুট করছিল। এরা ছিল চালাকের হাড্ডি, বাইরে থেকে গানমান কেড়ে নিয়ে ভেতরে পটাকা ফেলে দেয়। এভাবে চলতে চলতে সুযোগ বুঝে বগির ভিতরে গিয়ে সিন্দুক বের করে নিয়ে আসে। তারপর ভেঙে দেখে ভিতরে কাঁচা টাকা, নিয়ে তারা সেখান থেকে চলে যায়। ইংরেজরা কিছুই করতে পারে না। ম্যাকেনলি ডায়েরিতে লিখেছে, এই চুরি ছিল আমাদের গালে থাপ্পড়ের মতো। বিসমিল, আশফাক, আজাদ সহ আরো যে লোকজনগুলো ছিল তাদের সঙ্গে সবার উপর মামলা হয়। আশফাক আর বিসমিল যেখানে লুকিয়েছিল, সেনারা সেখানকার খবর পেয়ে যায়। দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আগে আশফাক ধরা পড়ে, তারপর বিসমিলকেও ধরা হয়। এই টিমের সব থেকে দুর্বল ছিল বানোয়ারি। ব্রিটিশরা তাকে ধরে তার মাধ্যমে বিসমিল আর আশফাকের ঠিকানা পেয়েছিল। তো বানোয়ারি যেহেতু ব্রিটিশদের সবকিছু বলে দিয়েছিল, তাই তাকে মারার জন্য আজাদ তার পিছু নেয়। কিন্তু ব্রিটিশরা যে তাকে নিয়েই এখানে জাল ফেলিয়ে রেখেছিল সে বুঝতে পারেনি, ধরা পড়ে। বাট আজাদকে ধরা এত সহজ নয়, কারণ সে চোখের পলকে গায়েব হতে পারে। রাবণের মাথা সেখানে ভেঙে পড়ে, আর সেই সুযোগে সে তাদের বাইক কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কেউ ধরতে পারে না। এরপর ভগৎ সিং এর ক্যারেক্টার শুট হয় 13 এপ্রিল 1919, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড, যা ইতিহাসের সব থেকে জঘন্যতম ঘটনা। পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে জালিয়ানওয়ালা বাগ নামক একটি বৌদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের ওপর ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে। বলা হয় 1000 থেকে 1200 মানুষকে নির্মমভাবে মারা হয়েছে। বাচ্চা, বয়স্ক, ছেলে মেয়ে কাউকে দেখা হয়নি। বুকের ভিতরটা অনেক কেঁপে ওঠে এই আর্টিকেলগুলো পড়লে। তো যাক, এই ঘটনার পর ভগৎ সিং সেখানকার রক্তমাখা কিছু মাটি বোতলে উঠিয়ে নিয়ে রাতে ঘুমিয়েছিল তার বিছানায়। যার যার রক্ত ঝরেছে সবার আহাজারি তার ঘুম হারাম করে দেয়। এটাই সেই সময় ছিল যখন ভগৎ সিং কলম ছেড়ে অস্ত্র তুলে ধরার সিদ্ধান্ত নেয়। বাবা মাকে চিঠি লেখে যে সে দেশের জন্য নিজেকে বিলীন করতে চলেছে, তারা যেন তাকে ক্ষমা করে দেয়। হাত জোর করে থাকে। সু কাট বলে ওঠে, অসাধারণ অসাধারণ অ্যাক্টিং করেছে কারণ, সবাই ছিল। বাট অ্যাক্টিং করতে গিয়ে কারণ হয়তো ফিল করতে পারছে যে পূর্বপুরুষরা আসলে কতটা মহৎ ছিল। কাজ হয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। সবাই খেতে বসে পড়ে। সু আন্টিকে হেল্প করছে। দেখে আন্টির হাতে এরকম সুতো বাঁধা। আন্টি বলে এটা মান্নত ডিজের জন্য, সে যেন ভালো কিছু করতে পারে, এরকম আর কি। মাঝে মাস পার হয়ে যায়। অজয় ছুটিতে এসে সবাইকে একটা জায়গায় ঘুরতে নিয়ে আসে। চারিদিকে ফাঁকা, মাঝখানে এমন একটা পুরনো বাড়ি। অজয় বলে এখান থেকে প্লেন ওরা সব থেকে ভালো দেখা যায়। সে ছোটবেলায় অনেক এসেছে, আর এখান থেকে তার মনে এই পাইলট হওয়ার সিদ্ধান্ত জেগেছে। এয়ারপোর্টের রানওয়ের সামনে আর কি জায়গাটা। সে এদিকে সোনিয়াকে এসব বলছে, ওদিকে 4 লাফাঙ্গা চলে গেছে তাদের মস্তি করতে। যাক, তারা মস্তি করতে পারে, সেদিকে তাদের রয়েছে। এরপর সবার সামনে অজয় সোনিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। সেও রাজি হয়। অজয় রিং পরিয়ে দেয়। এরপর একটা মিউজিক দিয়ে ক্যামেরা কিছুক্ষণ তাদেরকে ফলো করে, বেশ মজা মস্তি করে। তারপর সন্ধ্যায় তারা সেখান থেকে বাড়ি ফেরে। পরের সিন শুট হয় যখন আশফাক আর বিসমিল সহ কিছু বিপ্লবীদের ধরা হলো। তো ম্যাকেনলি ছিল জেলার, তার দায়িত্ব ছিল সে আজাদ বা তাদের বাকি সঙ্গীদের ব্যাপারে জানতে চায় বিসমিলের কাছ থেকে, কিন্তু বিসমিলকে আর তাদের ব্যাপারে বলবে। ম্যাকেনলি চার্চে এসে প্রে করে যে
যে আমি তার গলার আওয়াজ আর চোখ দেখে বুঝেছি এখানে কোনো কিছু সহজভাবে হবে না। এখন আমি কি করব? বিসমিলকে টর্চার করা হয়। ম্যাকেনলি বলছে, আমার জীবনে আমি এমন মানুষ কখনো দেখিনি। বিসমিল আর আশফাককে এতটা টর্চার করা হয় যে তাদের কোনো কিছু স্বাভাবিক থাকে না। তারপরেও বিসমিল আঙ্গুল এভাবে বেঁধে দেয়ালে তার কথা লিখতে থাকে। এত মার খেয়েও আশফাক মুখ থেকে দেশপ্রেমের কবিতা বন্ধ করে না। মারতে মারতে যখন তার হার মানে ধর্মের চাল চালে, কিন্তু আশফাক সেটাই বলে যা বিসমিল বলে, যে এই দেশ তার, এই সবকিছু তার। শেষবার ম্যাকেনলি তাদের স্বীকার করতে বলে যে তাদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু তারা রাজি হয় না। তাদের চোখে মৃত্যুর কোনো ভয় নেই। ম্যাকেনলি চার্চে গিয়ে প্রে করে যে এ কেমন কাজ তাকে দেওয়া হয়েছে, এমন মানুষকে তাকে মারতে হবে যার জন্য তার হাত পা কাঁপছে। কিছু করার নেই, আশফাক আর বিসমিলকে ফাঁসির জন্য নেওয়া হয়। তারা খুশি মনে দেশের জন্য নিজের জান দিয়ে দেয়, কিন্তু মুখ খোলে না। সেই সিনটাই এরা সবাই এখানে স্ক্রিনে দেখছিল, মানে রিক্রিয়েট তো করেছে। একটু পর যখন সু লাইট জ্বালায় আমরা দেখি সবাই বেশ সিরিয়াস, ইমোশনাল হয়ে গেছে। তখন আবার অজয় আসে। হে গাইস, এরা চুপ। অজয় বুঝতে পারে না কি ব্যাপার, কি হয়েছে। পরে বাইরে এসে সুকে বলে, সু আমি আমার বন্ধুদের এত সিরিয়াস কখনো দেখিনি, তুমি কি করছো ওদের সঙ্গে বলো তো। সু বলে, আমি কিছু করিনি, ওরাই করছে। যাক, অজয়ের ছুটি শেষ, কাল চলে যাবে। সেই উপলক্ষে সবাইকে পার্টি দেয়। ক্লাবে গিয়েও দেশ নিয়েই কথা ওঠে, দেশপ্রেমে কি বা কি করতে হয় এসব নিয়ে লম্বা একটা তর্কাতর্কি চলে। শেষে ডিজে বলে, আমাদের জীবনের কি দাম, যা করা তা তো অজয় করছে। ও মরলে ওর বডি পতাকা দিয়ে ঢাকা হবে, 21 তোপের সালামে দেওয়া হবে, কত না শান্তির মৃত্যু। এ বলে মজা করতে করতে সবাই অজয়কে গাড়ি উঠিয়ে নিয়ে চিল্লাপাল্লা করতে থাকে। সিন কাট করে পরদিন সকালে অজয়ের বাড়িতে আসে। অজয় চলে যাবে তাই সবাই বিদায় দিতে এসেছে। সোনিয়া শাশুড়ির থেকে আশীর্বাদ নেয়। তারপর দুজন একটু দুষ্টামি করতে লাগে। এরা সবাই আবার ওদের দুজনের পিছে পড়ে যায়। সু আন্টির সঙ্গে কথা বলে যে ছেলে দূরে যাচ্ছে, এমন একটা জব করে, আপনার ভয় লাগে না? আন্টি খুব সুন্দর কথা বলে যে আমি যখন ওর বাবাকে বিয়ে করি তখন আমিও ভাবতাম সে আর্মি অফিসার, আমার কি হবে, কিন্তু যখন সে দেশের জন্য শহীদ হলো তখন বুঝলাম যে অজয় আমার ছেলে হওয়ার আগে ও এই দেশের ছেলে, দেশের অধিকার ওর উপর বেশি, তাই ভয় লাগে না। আন্টির কথাগুলো পান্ডের খুব ভালো লাগে যে এমন মা কয়জন আর হয়। ক্যামেরা অজয়ের বাবার ছবিতে ফোকাস করে সিন আবার ইতিহাসের শুটে নিয়ে আসে। জালিয়ানওয়ালা বাগের ঘটনার পর সব বিপ্লবীরা জমা হয়ে শপথ নেয় যে তারা দেশকে স্বাধীন করবেই। সেই সূত্র ধরেই সাইমন গো ব্যাক নারা দিয়ে আন্দোলন শুরু করে। ব্রিটিশরা আন্দোলন থামাতে ভগৎ সিং এর উপর লাঠি চার্জ করে, তার মাথা থেকে রক্ত বের হয়, তারপরে উঠে আবার নারা দিতে থাকে। অফিসার লাঠি চার্জের অর্ডার দেয় যাতে সেনারা সবাইকে মারা শুরু করে। খুব করে পেটাতে থাকে, যার একটা বাজে ফলাফল দেখা যায় যে ম্যাকেনলি পত্রিকায় দেখতে পায় যে সেই গণপিটানিতে লালাজি মারা যায়। লালাজি মরার এই ঘটনা ফ্রিডম ফাইটারদের মনে আরো হিংসা তৈরি করে। আজাদ সবাইকে বলে এসব আর সহ্য হচ্ছে না, এমন কিছু করতে হবে যাতে ওদের গোড়া অব্দি নড়ে যায়। দুর্গা দেবী বলে মেরে ফেলো। শুনে আজাদ খুশি হয়, মানে ডায়ারকে মারার কথা বলছে। আজাদের আইডিয়া পছন্দ হয়। আর পরের শ্রেণী আমরা দেখি তারা প্ল্যান নিয়ে মাঠে নেমে গেছে। হারামি কখন বের হয়, কখন কিভাবে যায় তারা তো সব জানেই। সেই প্ল্যান মতো তাকে দিন দুপুরে এরা মেরে ফেলে। আর আমি ম্যাকেনলি লিখছে, ডায়ারের মৃত্যুর পর আজাদ সহ সবাই লুকিয়ে পড়ে। লালাজির মৃত্যুর সময় আন্দোলনের দিনে একটা নারা লাগিয়ে দিয়েছিল ইনকিলাব জিন্দাবাদ। সেই নারা একটা পরিবর্তনের সূত্রপাত ঘটায়। ভগৎ সিং একটা প্ল্যানের কথা বলে আজাদকে। আজাদ বলে প্ল্যান তো দারুণ, কিন্তু ভগৎ ওখান থেকে পালানো কঠিন হবে। ভগৎ বলে পালাবো কেন, আমরা তো পালাবো না, আমরা ধরা পড়বো। আমরা ধরা পড়লে মামলা কোর্ট অব্দি পৌঁছাবে, তবেই তো মানুষ জাগবে, আমাদের ব্যাপারে জানতে পারবে। আজাদ বলে সব তো ঠিক আছে, কিন্তু যে ধরা পড়বে তার তো ফাঁসিও হতে পারে। ভগৎ বলে সেটা আমি জানি, এছাড়া ওদের জাগানোর আর কোনো উপায় নেই। কি সেই প্ল্যান? পরে সিনে দেখানো হয় তারা ব্রিটিশদের একটি ক্লাবে, যেখানে সব বড় বড় অফিসাররা জমা ছিল, তাদের উপর পটাকা মারে আর স্লোগান দেয়। ম্যাকেনলি বলছে ওটা মূলত ছিল না, এমনি ধোঁয়ার একটা পটাকা ছিল। উদ্দেশ্য ছিল তাদের একটু ভয় দেখানো। তারপরও তাদের গ্রেফতার করা হয়। জেলে ঢোকানোর কয়েকদিন পর ভগৎ সিং আর রাজগুরু খাবার না খেয়ে ভুখ হরতাল শুরু করে। তাদের দাবি তারা যেহেতু সিয়াসি আসামি, তাদের বই খাতা কলম আর রোজকার পত্রিকা দিতে হবে, তা না হলে তারা আমরণ অনশন করবে। সরকার রাজি হয় না। তাদের অনশন শেষ করতে কত রকমের না চেষ্টা করা হয়, কিন্তু আমরা ফেল হয়ে যাই, কোনোভাবে তাদের অনশন ভাঙতে পারি না। ম্যাকেনলি বলছে এই অনশন 114 দিন পর্যন্ত তারা চালিয়ে যায়, যা ইতিহাসের সর্বোচ্চ সময় চলা কোনো বিপ্লবী অনশন ছিল। আমি ভাবতে পারছিলাম না যে এতটা সাহস আর শক্তি কোনো মানুষের দেশ নিয়ে কি করে হতে পারে। তারা দেশের জন্য যা করেছে এসব এরাও ভাবছে যে এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। শুরু ডকুমেন্টারি শেষের দিকে এসেছে, আর কিছু সিন হয়তো বাকি রয়েছে শুট করার। মাঝে পার হয়ে আরো কিছু সময় সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল। সুকি বারবার চ্যানেল চেঞ্জ করছে, মজা করতে করতে শেষে নিউজ চ্যানেলে এসে থেমে যায়। নিউজে বলছে আজ আবার MiG-21 বিমান বিধ্বস্ত হয়েছে। শুনেই সোনিয়া কান খাড়া করে। টিভিতে বলছে গত 6 মাসে এটা দ্বিতীয় বিমান দুর্ঘটনা। সোনিয়ার হার্টবিট বেড়ে গেছে, কারণ অজয় তো এই বিমানে চালায়, সে তো নোনো করছে। অ্যাঙ্কার বলে ওঠে বিমানের পাইলট অজয় সিং রাঠোর বুদ্ধিমত্তার সঙ্গে বিমান একটা ফাঁকা খেতে ল্যান্ড করিয়েছে, যাতে গ্রামবাসী তো বেঁচে গেছে, কিন্তু পাইলট অজয় মারা গেছে। সোনিয়ার শ্বাস বন্ধ হতে থাকে। খবরটা সোনিয়ার মাঝে এত জোরে আঘাত করে, তার রিয়াকশনে মনে হচ্ছিল মানুষ এইভাবেই বুঝি হার্ট অ্যাটাক করে। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এমন মনে হচ্ছিল। কান্নায় ভেঙে পড়ে। কি হয়ে গেল এটা? সু তাকে সান্ত্বনা দেয়। এরপর ফর্মালিটির মাধ্যমে অজয়ের বডি পতাকায় ঢেকে অন্তিম সৎকারের জন্য আনা হয়।
সবাই সেখানে হাজির ছিল। মনটা ভার। বডি চিতায় শুইয়ে দিয়ে পতাকাটা ভাঁজ করে যখন অজয়ের মার কাছে আনা হয় তাকে দিতে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মার বুকটা কেমন করছে, কি করে সে কাউকে বোঝাবে। ডিজে গিয়ে অগ্নি দেয়। মনে পড়ে দুদিন আগেও তারা মস্তি করলো, আজ সে তাদের ছেড়ে চলে গেল। সবাই তার জন্য প্রে করে। রিপোর্টার বলছে আজ অজয় চাইলে বাঁচতে পারত, কিন্তু বিমান গ্রামের উপর পড়লে অনেক মানুষের ক্ষতি হতো, তাই শেষ সময় অবধি সে বিমানের থেকে নিরাপদ দূরত্বে গিয়ে ল্যান্ড করায়, যার কারণে নিজের জান দিতে হয়। এই ঘটনা নিয়ে টিভিতে ডিবেট বসে। ডিফেন্স মিনিস্টার ভিকে শাস্ত্রীকে লাইভে এনে সাংবাদিক প্রশ্ন করে, আপনার সরকার থাকা অবস্থায় এই অবধি 30 জনেরও বেশি পাইলট মারা গেল। বলা হচ্ছে রাশিয়া থেকে কম দামি বিমানের পার্টস আনা হয়, যার কারণে এমন হচ্ছে। মিনিস্টার কি আর স্বীকার করবে? সে তো না করছে। মিনিস্টার উল্টো পাইলটের উপর দোষ দিতে থাকে যে সে নাকি অনভিজ্ঞ ছিল। সেখানেই ছিল একজন পাইলট ট্রেনার, সে বলে একদম নয়, অজয় একজন দক্ষ পাইলট ছিল, আমি নিজে তাকে ট্রেনিং দিয়েছি। সে গোল্ড মেডেল ও অন্যান্য আরো দক্ষতার জন্য অনেক পুরস্কার পেয়েছে। এ অবধি 1000 বিমান উড়ানোর এক্সপিরিয়েন্স তার রয়েছে, যা কোনো অদক্ষ পাইলটের হতেই পারে না। কিন্তু কে শুনে কার কথা? রাজনেতাদের গায়ের চামড়া তো গন্ডারের চামড়ার মতো, সে তার গাদ্দারি মার্কা কথা বলেই যাচ্ছে। সবাই তো অজয়ের বাড়িতে বসে নিউজ দেখছে। দরজায় নক পড়ে, কোনো মিউজিক নেই, শান্ত একটা পরিবেশ, জাস্ট হালকা করে নিউজ চলছে। সবাই ওদিকে বিজি। আন্টি দরজা খুলতে দেখে পাইলটের পোশাক পরা 2 জন অফিসার সেম অজয়ের মতো দাঁড়িয়ে তাকে সেলুট করছে। কারণ এগিয়ে যায়, তারা অজয়ের বক্স দিতে এসেছে। আন্টি অজয় ভেবে পড়ে যেতে লাগে, কারণ থামায়। কদিন আগেও তার ছেলে এভাবেই সামনে দাঁড়িয়েছিল। চোখের পানি আর ধরে রাখা যায় না। বক্স ভিতরে এনে খুলে তার ড্রেস সহ অজয়ের ইউজ করা সবকিছু দেখা যায়। ডায়েরি সোনিয়াকে দেওয়া হয়, সবাই সেগুলোই দেখছিল। ডিবেটে মিনিস্টার বলে আজ থেকে অজয় রাথোরের মতো অদক্ষ আর নেশায় বিমান চালানো পাইলটদের প্রতি সরকার নজর রাখবে। কেমনটা লাগবে বলুন? আসলাম রেগে যায়, কি বলছে এই লোকটা। সবার খুব খারাপ লাগে যে একজন যুবক দেশের জন্য জান দিল আর মন্ত্রী উল্টো পাল্টা বলে যাচ্ছে তার বিরুদ্ধে। বলবেই তো, কারণ মিনিস্টার টাকা মেরে দিয়েছে। চিনেছেন? কারণের বাপ বিমানের পার্টস পাতির ব্যবস্থা সেই করে। কম টাকায় পার্টস এনে বেশি টাকার হিসেব সরকারকে দেখিয়ে তারা সবগুলো টাকা মেরে দেয়, আর তাদের চক্করে এমন মায়ের কোল খালি হয়। মিনিস্টার যা বলেছে তা অন্যায়। এটা নিয়ে পরদিন সবাই অজয়ের শরণার্থে ইন্ডিয়া গেটে আন্দোলনে বসে যায়। নিউজ কভার করলে আন্টি বলে, মিনিস্টার বলেছে আমার ছেলে নাকি অদক্ষ। তাকে শিক্ষা দেওয়া মাস্টার যখন বলছে যে সে দক্ষ, তাহলে মিনিস্টার কোন হিসেবে অস্বীকার করছে? আমরা দেশের জন্য বাচ্চাদের ছেড়ে দিয়েছি, তাদের পকেট ভরানোর জন্য নয়। সে খারাপ পার্সপাতি লাগিয়ে টাকা মেরে দিয়েছে, এর বিচার আগে হতে হবে। আসলাম বলে মিনিস্টার রিজাইন করবে আর অজয়ের বিরুদ্ধে যা বলেছে তার জন্য ক্ষমা চাইতে হবে, তা না হলে আমরা এখান থেকে নড়ছি না। আপনারা কি মনে করছেন মিনিস্টার তাই করবে? বললাম না, গন্ডারের চামড়া। মিনিস্টার লোকাল এমএলএ কে ফোন করে ব্যাপারটা হ্যান্ডেল করতে বলে। লোকাল এমএলএ পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। কাহিনী কিভাবে আমাদের দেশের পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে আপনি কি মেলাতে পারছেন? এমএলএ পুলিশকে অর্ডার দেয় সবাইকে তুলে দিতে, আর দলের কিছু ছেলেমেয়েদের আন্দোলনকারীদের ভিড়ে গিয়ে বসতে বলে। পুলিশ তার কাজে লেগে পড়ে। আন্টি বলে সে এখান থেকে নড়বে না, কি হবে হবে। সবাই বসে থাকে। পুলিশ কি করে, হুট করে সবাইকে মারা শুরু করে। তারা মারা শুরু করলো কেন? কারণ নেতা যে লোকগুলো দলের ভিতরে গেছিল তারা পুলিশকে মেরেছে, আর পুলিশ তো আর চুপচাপ বসে থাকবে না, মার খেয়েছে, রাগ তো উঠবেই, তারা মারা শুরু করেছে। নেতার লোকেরা তো সেখান থেকে পালিয়েছে। পুলিশ বাকিদের ইচ্ছে মতো পেটানো শুরু করে, আর দেখতে দেখতে মুহূর্তের মাঝে পুরো পরিবেশ যুদ্ধক্ষেত্র হয়ে যায়। পান্ডে দেখে তার নেতা চুপচাপ সেখান থেকে দেখছে। যখন চোখে চোখ পড়ে নেতা লুকিয়ে যায়। মানে যে নেতা বা দলকে সে এত ভক্তি করেছিল তারাই সব করছে। সবাই সবার মতো নিজেকে সেভ করার চেষ্টা করে, বাট আন্টি মার খেয়ে মাথা মতো একবারে ফেটে যায়। ডিজে দেখতে পায়, ভিড় ঠেলে সেখানে গিয়ে আন্টিকে উঠায়, তারপর ধরে কোনো মতো আন্টিকে হসপিটাল নিয়ে আসা হয়। খুব সিরিয়াস অবস্থা, সবাই ভয় পাচ্ছে, না জানে কি হয়। লক্ষ্মণ পার্টি অফিসে যায় তার নেতার সঙ্গে দেখা করতে। নেতাজি আসে। পান্ডে বলে, নেতাজি সেখানে অনেক নিরীহ মানুষ ছিল, আপনি তাদের থামালেন না কেন? হুমন্দির পুত বুইরা বলে, পান্ডে তুমি রাজনীতির খেল বুঝবে না, আরো সময় লাগবে, যাও। ঠিক আছে নেতাজি, কিন্তু আপনি তাদের মারার অনুমতি দিলেন কেন? নেতা বলে, আরে তুমি কি সরকারের দলের নাকি ওদের? পান্ডে বলে, নেতাজি আমি সরকারের বিরুদ্ধে বলিনি, মিনিস্টারের বিরুদ্ধে বলছি। আমাদের যুবকরা দেশের জন্য জীবন দিবে আর ওই মিনিস্টার পকেট ভরাবে। বুড়ো বলে, আরে পান্ডে ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই, তোমাকে নিয়ে দল অনেক কিছু ভাবছে, যাও যাও যাও। পান্ডে রেগে যায়, আরে রাখুন আমাকে নিয়ে ভাবনার কোনো দরকার নেই আমার, না পার্টির ভাবনার দরকার আছে না আপনার, আপনিও বিক্রি হয়ে গেছেন টাকার কাছে। বুড়ো তারা হাতে থাকা চা লক্ষ্মণের মুখে ছুঁড়ে মারে, আর তার চালারা লক্ষ্মণকে মারতে শুরু করে। বুড়োই মারার হুকুম দিয়েছে, মার শালাকে। তো মারটার খেয়ে পান্ডে হসপিটালে আসে, কারণ বাইরেই ছিল। পান্ডে জিজ্ঞেস করে মাঝির কি খবর? কারণ বলে ডক্টর বলেছে মাথায় আঘাত লাগার কারণে আর ছেলে হারানোর শোকে সে কোমায় চলে গেছে। সবার মনটা খারাপ তো হবেই। সেখান থেকে আসলামের কাছে আসে। তার বাবার তো কথা শোনা যে তাদের জন্য তার ছেলের এই অবস্থা হয়েছে, বাট বাসায় যেহেতু এসেছে তাই ভিতরে যেতে দেয়। মারটার খেয়ে সে পড়ে আছে। তারপর আন্টির খবর নেয়
নাই, আন্টি কেমন আছে। সবার মুড অফ। সুখী বলে এসব কি হচ্ছে আমাদের সঙ্গে, পরিবেশটা খুবই খারাপ হয়ে যায়। সবাই সেসব নিয়েই ভাবছে। আসলামের মা আসে, খাবার দিব বাবা তোমাদের সবাইকে। কারণ বলে না আন্টি, আমরা সবাই বাসায় চলে যাব। বলে বাই সাহেব বলে সবাই সেখান থেকে বের হয়ে যায়। পান্ডে থাকে, তার ফেস অন্য কিছুই বলছে। একটু চুপ থেকে পান্ডে বলে আমি সবসময় তোকে ঘৃণা করেছি, মনের মাঝে নেতারা বিষ ঢেলে দিয়েছিল যে তোরা আমাদের শত্রু, আমায় ক্ষমা করে দিস আসলাম। বেশ ইমোশনাল লাগে ব্যাপারটা। সেখান থেকে ফিরে ডিজে সুর সঙ্গে তার রুমে আসে। সারাদিন কিছু খায়নি, তাই সু খাবার রেডি করে, বাইরে থেকে এনেছে আর কি। ডিজে খাবার মুখে তো দেয় কিন্তু গলার ভিতর দিয়ে নামাইতে পারে না। ডিজে বলে চোখের সামনে এত কিছু হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আজ বুঝতে পারলাম সারা আমাদের কোনো আওকাতই নেই, কি করলাম জীবনে। সু শান্ত হতে বলে। ডিজের ফিক উঠে যায়, কাঁদো কাঁদো গলায় বলে অজয় একটা পাক্কা দেশপ্রেমিক ছেলে ছিল, তার মতো সোনার ছেলের বলিদান তারা এভাবে দিচ্ছে। মাঝিকে পিটাতে তারা একবারও ভাবলো না। আমাদের মাঝে সব থেকে বেস্ট ছিল সে। এই বাচ্চা মেয়ে সোনিয়াকে এখন কিভাবে সামলাবো ইয়ার বলে কাঁদতে থাকে। সু যতটা পারে তাকে শান্ত করে। অনেক কষ্টে ঘুম পাড়ায়। ওদিকে এসব সিনের মাঝে বর্তমান অবস্থায় মাঝরাতে কারণ অজয়কে ফিল করে ঘুম থেকে লাফিয়ে ওঠে। মানে কাছের মানুষ হারানোর ব্যথা সবাইকে ব্যথিত করেছে, যার ফলাফল দেখা যায় কয়েকদিন পর যখন সবাই অজয়ের এই পছন্দের জায়গায় আসে। কি করা যায় সবাই মেয়ে ভাবতে থাকে। ভাবতে ভাবতে সেম আজাদের মতো ডিজে বলে ওঠে এমন কিছু করতে হবে যাতে ওরা শিক্ষা পেয়ে যায়। সোনিয়া দুর্গা দেবীর মতো বলে ফেলে ওকে মরতে হবে, মেরে ফেল ওকে। শুনে সবাই চমকে ওঠে। সুখী তো রীতিমতো ভয় পেয়ে যায়। কি যাতা বলছিস, ডিফেন্স মিনিস্টারও কারণ রেখে যায় তো কি হয়েছে? মাঝের সঙ্গে যা হয়েছে এটা দেখার পরও চুপ থাকবো? যে মানুষ দেশের জন্য নিজের হাজব্যান্ডকে হারিয়েছে, ছেলেকে হারালো, তাকে কোন হিসেবে মারতে পারলো তারা? পান্ডে বলে গানের ব্যবস্থা সে করে দিবে। আসলামও নিষেধ করে যে আমরা তো কোনো খুনি নই যে এমনটা করব। ডিজের কথা এটাই করতে হবে, অনেক হয়েছে। তর্কাতর্কি ভাবনা চিন্তার পরে শেষ পর্যন্ত সেটাই ফাইনাল হয়। আর সেম ডারকে মারতে যে প্ল্যান করেছিল সেই সময় সেটাই ফলো করা হয়। সকাল সকাল মিনিস্টার হাঁটার জন্য বের হয়। সে সময় তো একটু লোকজন কম থাকে। আসলাম সাইকেল নষ্ট হওয়ার ভান ধরে সিগন্যাল দিতে বসে থাকে। এরাও রেডি হয়। পান্ডে খবরের কাগজ বিক্রেতার ছদ্মবেশে মন্ত্রীর সাথে থাকা বডিগার্ডের মাইন্ডটা একটু ঘুরে দেয়। আর এই ফাঁকে করণের পিছে বসে থাকা ডিজে গান খালি করে ফেলে দাম 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 মিনিস্টারের বুকে। লোকজন এগিয়ে আসতে আসতে এরা এখান থেকে পকার পার। মিনিস্টার গায়া টাটা গুড বাই। ডিফেন্স মিনিস্টার মরেছে, নিউজ আগুনের মতো ছড়িয়ে যায়। সু সকাল সকাল হসপিটালে এসেছে আন্টিকে দেখতে, কারণ সবাই তো এখানেই রয়েছে। নিউজে দেখে এই অবস্থা। সু তাড়াহুড়ো করে ক্যাবিনে গিয়ে দেখে সেখানে কেউ নেই। কি ব্যাপার, এরা কই গেল? এরা ক্যান্টিনে বসে বসে নাস্তা করছে আর নিউজ দেখছে। যতক্ষণ সাংবাদিক বলছিল যে কে বা কারা বাইকে করে এসে মিনিস্টারকে মেরে গেছে কেউ জানে না, তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল। যখন অন্য মিনিস্টারের ইন্টারভিউ নেওয়া হয় সে বলে যে দেশ নাকি তার মতো একজন মহান নেতার কুরবানিকে ভুলবে না। এদের মাথা তো ঘুরে যায়। কি বলছে এসব? মানে তারা তো তাকে মেরেছে কারাপশনের জন্য, এখন তো সে শহীদের মর্যাদা পাচ্ছে। এই ঝটকা থেকে উঠতে না উঠতেই নিউজে আরো বলে যে মিনিস্টার মরার খবর ছড়তে একটা কল রেকর্ডিং আমাদের হাতে এসেছে, যেখানে রাজনাথ সিংহানিয়া পার্সেলের পরিবর্তে কমিশনের কথা বলছে। মানে বিমানের পার্সপাতি ইম্পোর্ট করার মাঝে কারণের বাবারও হাত রয়েছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ তো অবাক, কারণ সে জানতো তার বাবা জাস্ট বিজনেস করে, কিন্তু এসব কাজে তার বাবারই হাত রয়েছে এমনটা সে আন্দাজি করতে পারেনি। ডিজে পরিবেশ সামাল দিতে টিভি অফ করে সবাইকে বলে চলো এখান থেকে। তারা চলে যাওয়ার একটু পরে সু সেখানে আসে। পাজিকে জিজ্ঞেস করে ওরা কই? সে বলে একটু আগেই চলে গেল। আসলাম অসুস্থ ছিল, সে মনে করে তারা হয়তো তার কাছে গেছে, এই জন্য সু আসলামের বাড়িতে আসে। কাকু বলে ও তো 2 দিন ধরে বাড়িতেই আসেনি, কি হয়েছে বেটি, সব ঠিকঠাক আছে তো? সু বলে জি আঙ্কেল সব ঠিকঠাক আছে। আন্টি বলে বেটি আসলাম বলেছিল ও নাকি রাতে ডিজের বাড়িতে থাকবে। সু খুশি হয়ে সেখান থেকে ডিজের বাড়িতে আসে। আন্টি দেখে বলে আর বেটি তুই এই সময়? সু বলে ডিজে ওরা কোথায়, ওরা কি এসেছে? আন্টিও অবাক, না তো বেটি কি হয়েছে, সব ঠিক আছে তো? সু বলে আমি ওদের কোথাও খুঁজে পাচ্ছি না। আন্টি সুর টেনশন দেখেই বুঝে যায় চিন্তায় আছে, কাছে নাই। আরে বেটি চিন্তার কিছু নেই, আমার ছেলেকে আমি চিনি, নিশ্চয়ই কোথাও শয়তানি করছে গিয়ে, তুই চিন্তা করিস না, থাক এখানে থাক। সু বলে আমার ভয় করছে। আন্টি তাকে জড়িয়ে ধরে সাহস তো দেয়, কিন্তু তার চোখ আমাদের বলে দিচ্ছিল যে ছেলে নেই শুনে তার ভেতরটাও কেমন করছে। এরা এখানে এসেছে, পত্রিকায় মিনিস্টারকে হিরো বানানো হয়েছে, এটা নিয়েই কথা হচ্ছে। সবাই খুব আপসেট যে অ্যাকশনের রিয়াকশন উল্টে গেল, এখন কি করা যাবে। ভাবতে ভাবতে ডিজে বলে ওঠে পাবলিককে সত্যিটা জানতে হবে। কিভাবে? আমরা বলবো। আসলাম বলে বলবো কাকে? পুলিশ তো ওদের লোক, কে শুনবে আমাদের কথা? আর এতে ফায়দাই বা কি রয়েছে? সুখীর মাথায় কি যে আসে, সে গিয়ে কারণকে ধরে, তুই জানতি না তোর বাপ এর মাঝে জড়িত? কারণ বলে ইয়ার কি বলছিস, আমি কি করে জানবো? ডিজে থামতে বলে কি যাতা বলছিস? সুখী রেগে যায় যে কারণ সবকিছু জানে কিন্তু তাদের কিছু বলেনি। তার বাপ বড় লোক, তাকে তো বাঁচায় নেবে, কিন্তু তাদের কি হবে সেটা নিয়েই চিল্লাচ্ছে। ডিজে তাকে থামানোর চেষ্টা করছে, সে থামছে না।
ডিজে সমানে বলে যাচ্ছে, আর থাম থাম। সুখী শুনছিল না বলে একটা থাপ্পড় মেরে জড়িয়ে নেয়। তোর কিচ্ছু হবে না, আমরা আছি না এখানে। কারণ ভেঙে পড়েছে, পান্ডে তাকে সামলায়। সারাদিন তারা এখানে কাটিয়ে রাতে দেখি ডিজে কারণকে তার বাসায় নামিয়ে দিতে এসেছে। কারণ বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা করতেই হবে। ডিজে বলে, ঠিক আছে, কিন্তু সময় মতো পৌঁছে যাস, বলে সে চলে যায়। কারণ তার বাবাকে সবকিছু বলেছে যে এর মাঝে তার হাত রয়েছে। তার বাবা তাকে বাঁচাতে বাকিদের নাম বলতে বলে, যে সে তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু বাকিদের নাম বলতে হবে। কিন্তু কারণের বাবা জানে না, যার মাঝে একবার সততা ঢুকে যায়, যার মাঝে জান দেওয়ার পাগলামি ঢুকে যায়, তাকে কে থামায়। কারণ তার বাবাকে বলে, তুমি এটা কেন করেছো বাবা? তোমার কারণে অজয় মারা গেছে। আমার কাছের বন্ধু ছিল ও, কত সৎ আর নিষ্ঠাবান ছিল তুমি জানো? তুমি সবকিছু শেষ করে দিয়েছো পাপা, বলে সে কান্না করতে থাকে। তার বাবা জড়িয়ে ধরে শান্ত করে যে সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিব। আর তাদের তেমন রেখেই সিন খুব ভোরে সুর কাছে আনে। রাতে ডিজের মায়ের কাছেই ছিল, কিন্তু কি যে মনে হলো এত সকালে উঠে যাচ্ছে। ওদিকে অল ইন্ডিয়া রেডিও স্টেশনের সামনে এরা সবাই অপেক্ষা করছে। কারণ আসে, ডিজে সুখীকে বলে, কাকে তুই চলে যা, এরপর আর থামার কোনো উপায় নেই, হয় আর নয়তো পাওয়ার অবস্থা। সুখী বলে, সাড়ে তোদের ছেড়ে আমি কি করে বাঁচবো, চল। ব্যাস, 5 সিপাহী রেডিওর ভিতরে যাচ্ছে, আর তাদের সাহস বিপ্লবী সেই সেনাদের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে। সো তার দাদার লেখার শেষ কথাগুলো পড়ছে, যে না জানি কোন সাহস তাদের এতটা নির্ভীক বানিয়েছে যে তারা নিজের পরোয়া করছে না। স্টেশনের ভিতরে চলে যায়। মনে আছে তাদের একটা ফ্রেন্ড জব করতো নাইট শোতে এই রেডিওতে, যাকে রাহুল টাকা দিত, তার অ্যাপয়েন্টমেন্ট নেয়। 3 জন নিচে থাকে, কারণ আর ডিজে তার সঙ্গে দেখা করতে উপরে যায়। সে বিজি ছিল, তাই দিদি অপেক্ষা করতে বলে। সেই সময় তো রেডিও সবাই শুনতো। একটু পর রাহুল বের হয়ে আসে। ইয়ার তোরা এই সময়, বাহ, এত সারপ্রাইজ হয়ে গেল। কারণ বলে ওঠে, আমাদের রেডিওতে যেতে হবে এখনই লাইভ। রাহুল বলে, আবে কি বলছিস, এটা একটা নিয়ম আছে, হুট করে তো যেতে পারবি না, আমার চাকরি চলে যাবে। আর কি, কাকে মাল বের করে, কি বললি? ঋণ শোধ করার সময় এসেছে, চল ভিতরে চল, উপায় তো নেই, যেতেই হবে। তখনই আবার এক দিদি এসে গান দেখতে পেয়ে সে তো চিল্লানি শুরু করে দিয়েছে, গান গান গান। ডিজে কারণকে বলে, তুই ভিতরে যা, আমি সব দেখছি। অন্য রুমে আরো যে লোকজন ছিল তারাও গান দেখতে পেয়ে চিল্লানো শুরু করে। হইচই যেহেতু শুরু হয়েছে, তো এরাও রেডি হয়ে যায়, অফিস খালি করতে হবে, সবাইকে বের হয়ে যেতে বলে। আসলাম সব চাবি বের করে নেয়। পান্ডে গার্ড থেকে আগেই বন্দুক কেড়ে মেরে নিয়েছিল। যাক, সবাইকে খুব সুষ্ঠুভাবে বের করে দিয়ে এরা সবগুলো দরজা একবারে লক করে দেয়। 4 জন নিচে থাকে। রাহুল লাইভে গিয়ে কারণের ব্যাপারে বলে। কারণ লাইনে আসে, নিজের পরিচয় দেয়, তারপর বলে, আমরা 5 বন্ধু মিলে ডিফেন্স মিনিস্টারকে মেরে ফেলেছি। আই রিপিট দ্যাট, আমরা 5 বন্ধুরা মিলে ডিফেন্স মিনিস্টারকে মেরে ফেলেছি। কেমন লাগে বলুন? সুরাবিকে গাড়ি রেডিও স্টেশনের দিকে নিতে বলে। কারণ বলছে, আমরা কোনো টেরর বা কোনো দলের নই, আমরা সবাই দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট। তাকে মেরেছি কারণ তার কারণে আমাদের প্রিয় বন্ধু অজয় মারা গেছে। একজন মহিলা যে নিজের স্বামীকে কুরবান করেছে এই দেশের জন্য, সেই মা আবার নিজের একমাত্র ছেলেকে দেশ সেবায় পাঠিয়েছে। আবার সেই মাকেই এখন এমন ভাবে মারা হলো যে সে কোমায় পড়ে আছে। এত কিছুর পরেও মিনিস্টার অজয়ের বদনাম করে তার কারাপশনকে জাস্টিফাই করছে। আমরা কি করে এটা সহ্য করি? কাউকে না কাউকে তো সামনে আসতে হতো না? আমরা জানি এটা ঠিক নয়, কিন্তু আমাদের সহ্য হয়নি, তাই করে ফেলেছি। আমরা এখানে এসেছি আপনাদের এটা বোঝাতে যে আমাদের কিছু করতে হবে, সবাই মিলে কিছু একটা করতে হবে। খবর তো বিদ্যুতের গতিতে ছড়িয়ে যায়, আর ফলাফল কি হবে বুঝতে তো পারছেন। লাল বাত্তির গাড়ি রওনা দিয়ে দেয়। সবাই যে যার মতো জমা হয়ে লাইভ শুনছে, যে যেখানে আছে সেখান থেকেই নিউজ লাইভ করছে। রাহুল তাদের সঙ্গে কথা বলার জন্য কারণের নাম্বার দিয়ে দেয়, যে আপনারা কল করতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন। কল আসুক, ততক্ষণে কারণ নিচে আসে। সবাই তাকিয়ে আছে। কারণ বলে, হয়ে গেছে। সবাই মনে করে এটা হয়তো পরিবর্তনের সূত্রপাত হবে, তাই সবাই একে অপরকে জড়িয়ে ধরে, বা বলা যায় যে শেষবারের মতো আলিঙ্গন করছে। কারণ জেলে গিয়ে তো দেখা নাও হতে পারে। সবার চোখে আবেগ, ভালোবাসা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মান অভিমান সব বলে খুব মন খোলসা করে একে অপরকে জড়িয়ে ধরে। একটু পর রাহুল আসে। আবে তোরা কি করেছিস বে? সারা দেশের বিভিন্ন জায়গা থেকে কল আসছে, আয়। ডিজে কারণকে যেতে বলে। এর মাঝে পুলিশের গাড়ির আওয়াজ আসে। রাহুল ভয় পেয়ে যায়, তাই ডিজে আগে রাহুলকে বের করে দিতে বলে। কারণ কল অ্যাটেন্ড করে। কলার বলছে তারা খুব ভালো কাজ করেছে, পলিটিশিয়ানদের এইভাবেই লাইন ধরে মারা উচিত। কারণ বলে, কজনকে মারবেন? এরা তো আর আকাশ থেকে উড়ে আসেনি, আমাদের মাঝেও তো কেউ না। তাদের না মেরে আমরা নিজেরা কি পরিবর্তন হতে পারি না? আরেক কল রিসিভ করে। তো যাই বলুক না কেন, এদের তো মূল ফোকাস মানুষকে সচেতন করা। সেভাবেই সবাইকে উত্তর দিচ্ছে। এর মাঝে আমরা বাহির দেখি ব্ল্যাক ক্যাট কমান্ডো হাজির হলো। তারা তো পুলিশের মতো চুপ থাকবে না, এসেই পজিশন নিতে শুরু করে। বাইরে সবাই কান খাড়া করে আছে। সবার মাঝে একটা ভয়, টান টান পরিবেশ, না জানি কি হয়। নিজের মায়ের মনে হয়তো টান পড়েছে, বোঝা যাচ্ছে। সে জাস্ট প্রে করে যাচ্ছে। কমান্ডাররা পজিশন নিয়ে নেয়। উপর থেকে অর্ডার আসে, একজনও যেন সেখানে জীবিত না থাকে। হলো, দুনিয়াতে কি মানুষ আছে?
টার্গেট ফিক্স করে আগে ড্রয়িংয়ের মাঝে টিয়ার শেল ছাড়ে, যাতে ধোঁয়া সহ্য করতে না পেরে সবাই বারান্দার দিকে আসতে থাকে। ধোঁয়া চোখে মুখে গেছে, তাই কাশি আসছে, এখান থেকে বের হতে পারেনি। এদিকে টার্গেট রেডি, শুট করতে যাবে, ডিজে দেখে সুকিকে ধরে ফেলে যাতে অল্পের জন্য সে বেঁচে যায়। গুলি চলার শব্দে তো বাইরে সবাই চিল্লাপাল্লা শুরু করে। সু ওদিক থেকে আসছে, এরা তো ভাবতে পারেনি ওদের উপর গুলি চলবে। সুকি রেগে যায়, আরে ওরা গুলি করছে কেন, পাগল হয়ে গেছে নাকি? ডিজে শান্ত হতে বলে, এ কাকে শান্ত হ, ওরা মনে করছে আমরা টেরর, যে ওরা গুলি করলে আমরা উল্টো করব, কিন্তু আমরা তো এমন কিছু করব না বলে সে স্যারেন্ডার করতে হাত উঠায়। বোঝায় যে তারা স্যারেন্ডার করবে, কিন্তু একটা বুলেট এসে ডিজের শোল্ডারে লেগে যায়, সে সাইডে পড়ে যায়। সুকির মাথা ঘুরে যায়, আবে সালার কি করছিস, মারতে এসেছিস, মার মার আমায় মার। শাঁসা করে বুলেট এসে সুকির বুকটা ঝাঁঝরা করে দেয়। মনে পড়ছে কিছুদিন আগের সাইদ ভাইয়ের কথা। ডিজে সুকিকে ধরে, আবে ছাগল এটা কি করলি তুই এটা? সুকি বলে, সালে তোরা আমায় সিঙ্গেলই পাঠাই দিলি। ডিজে জড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়ে, আর ততক্ষণে সুকির জানটা বের হয়ে যায়। আসলাম আর পান্ডে গেছে দরজা লাগিয়ে দিতে, যেন ওই সাইড থেকে তারা কেউ ভিতরে আসতে না পারে। দুজন দরজাটাও লাগিয়ে দেয়, আর একটা পটাকা এসে দরজায় পড়ে, যাতে দুজন ঝটকা খেয়ে সেখানে পড়ে গিয়ে নাক আর কান দিয়ে রক্ত পড়তে থাকে। নিউজে বলছে ভিতরে যারা আছে তারা তো স্টুডেন্ট, তাদের ধরতে গুলি কেন চালাতে হবে? বাট কে শোনে কার কথা? বাইরে যারা শুনছে তারাও বুঝতে পারছে এখানে কি হচ্ছে, বাট কিছু করার নেই। এরা দুজন আশফাক আর বিসমিলকে ফিল করে হাসতে হাসতে সেখানেই জান দিয়ে দেয়। কারণ কথা বলেই যাচ্ছে, বাকি থাকলো ডিজে। আজাদ যখন মারা যায় তার সামনে এমন সিচুয়েশন ছিল, ডিজে সেটাই ফিল করতে থাকে আর বাঁচার জন্য দৌড় দেয়। অনেক কষ্টে ভিতরে আসে, কিন্তু তার অবস্থা ভালো না। ঠিক যেমন আজাদজির হাতে অপশন ছিল নিজেকে শেষ করা অথবা ইংরেজদের হাতে মরা, তেমন। ওদিকে কারণকে একজন কল করে বলছে, এই ঘটনার মাঝে তো তোর বাপ সিংঘানিয়াও ছিল, তার কি হবে তাহলে? কারণ আর কথা বলতে পারে না, চুপ হয়ে যায়। গেটের সামনে ডিজে হাজির, কারণ কান্না করছে। ডিজে এসে তার পরিচয় দেয়, তারপর বলে বেঁচে থাকার দুইটা রাস্তা হয়, হয়তো যা হচ্ছে হতে দাও, সহ্য করে যাও, আর নয়তো রুখে দাঁড়াও, বীরের মতো মরো। যে সিংঘানিয়ার কথা আপনারা বলছেন, কারণ তার সে বাপ সিংঘানিয়াকে এখানে আসার আগেই মেরে এসেছে। ওই যে জড়িয়ে ধরার পর স্কিন কাট করলো, তখনই কারণ এটা করেছে। নিজে বাপকে মেরে নিজেকে এইভাবে বিপদে ফেলে কত বড় কলিজা হলে এমন নর্মালি কথা বলা যায়? কতটুকু ভালোবাসা দেশ বা দোস্তের জন্য থাকলে এমনটা করা যায়? শুধু খুব কান্না করে যাচ্ছে, কি করেছে তারা এইসব। ডিজে পড়ে যায়, কারণ চিল্লে ওঠে, হে ডিজে এসব কি, এত রক্ত কেন? সুর গাড়ি পৌঁছে গেছে, গাড়ি থেকে নামতে গিয়ে সে থেমে যায়। ডিজে বলে, হাঁপাই গেছি আর কত দৌড়াবো? তাই কারণ বলে, আসলাম পান্ডে সুখী। ডিজে বলে, শেষ, সবাই শেষ, চলে গেছে সবাই। কারণ বুঝে যায় তাদের কি হতে পারে, বসে পড়ে। ডিজে শক্ত করে ক্ষতটাকে ধরে আছে। কামান্ডাররা ভিতরে এসে গেছে প্রায়, বাইরে সবাই ছটফট করছে। ডিজে বলে, তোকে একটা কথা বলিনি ইয়ার, আমার মনে হয় আমি ভালোবেসে ফেলেছি ওকে। সুর ভিতরটা ফেটে যাচ্ছে যে এই ভালোবাসা সে এখন কি করবে। কারণ বলে, আমি তো বুঝতেই পেরেছি তোদের দুজনকে বেশ মানিয়েছি, অনেক কিউট কাপল তোরা। ডিজে বলে, সব তো ঠিক আছে ইয়ার, আমি ভাবছি বাচ্চা কেমন হবে, ফর্সা নাকি কালো হবে বলে দুজন হাসা শুরু করে। সু কাঁদতে কাঁদতে হাসছে, তারা হাসছে। অফিসাররা ভিতরে এসে গেছে, তারা চেয়ে থাকে, আর পিছনে গুলির শব্দ, ধাম, তারাও শেষ। সু সবকিছু ছিঁড়ে ভিতরে আসতে চায়, কিন্তু পারে না। পুলিশ তাকে বাধা দেয়, সব শেষ হয়ে গেল, সবকিছু শান্ত। মিডিয়ার লোকজন থেকে শুরু করে যারা যারা শুনছিল সবাই শান্ত হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। কি হয়ে গেল এটা? সবকিছু শোনার পর আন্টি কোমা থেকে বের হয়ে আসে, আর তার এতগুলো সন্তানকে হারানোর কষ্টে চোখের কোনা দিয়ে টুক করে এক ফোঁটা পানি বেয়ে পড়ে। একটু আগে যা ঘটলো তা বৃথা যায় না। সব স্টুডেন্টদের মনে আগুন জ্বলে ওঠে, সবাই খুব রেগে যায় যে এটা কি হলো, দেশ কি এইভাবে চলবে? পুরো দেশের স্টুডেন্ট খেপে যায়, ঠিক সেই রক্তমাখা আগস্ট মাসের মতো। কি মিলাতে পারছেন? সবাই সবার জায়গা থেকে এটা নিয়ে কথা ওঠায়। আর এরা তো এটাই চাইছিল যে মানুষ জেগে উঠুক, স্টুডেন্টরা জেগে উঠুক। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন কয়েক মাস পর এখানে আসে। সু আর সোনিয়া বলছে, আমরা মাঝে মাঝে এখানে আসি, কখন কোন হাওয়া আমাদের তাদের অনুভূতি করায় আমরা ফিল করি। এরপর র্যান্ডমলি একটা বাচ্চা যে তার বাবাকে বলছে, বাবা কি করছো? তার বাপ বলছে, আম গাছ লাগাচ্ছি পুত্তর। কেন? বাপ বলে, কারণ এই গাছ থেকে অনেক ফল বের হবে যা অনেক মানুষ খেতে পারবে। তারপর এরা সবাই সেখানে আসে, বাচ্চাকে আদর করে দিয়ে মাস্তি করতে করতে সেখানে চলে যায়। মানে বোঝানো হলো যে যারা গত সময়ে নিজেদের কুরবান করেছে তারা গাছ স্বরূপ, তাদের ফল খাচ্ছি আমরা, আর আমরা আজ যা দিয়ে যাব এটা পরের প্রজন্ম খাবে। আর এমন বীররা কখনো মরে না, তারা সবার মাঝেই থাকে বলে ক্যামেরা তাদের ফলো করে রাখে। আর মনের মাঝে খানিকটা নাড়া দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
আমাদের আগের প্রজন্ম আমাদের জন্য যা করেছে তার সুক্রিয়া 90 দশকের প্রতিটা মানুষ আদায় করতে হবে। 90 দশকে জন্ম নেওয়া আমরা প্রতিটা মানুষ তাদের কাছে চিরঋণী, কারণ তাদের কারণে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সময় দেখেছি। বাট আফসোস আমাদের পরের প্রজন্ম নিয়ে। আমরা তাদের জন্য বেস্ট কিছু করতে পারলাম না, নাকি কম্পিটিশন বেশি, নাকি রক্তে প্রবলেম? এই প্রজন্ম এতটা কুজাইতা হলো কি করে আমি বুঝতে পারছি না। নেশা আর ফোন ছাড়া তাদের দিয়ে কিচ্ছু হচ্ছে না। হয়তো এর পিছিয়ে আমাদেরই হাত রয়েছে। আশিক চেনেন, যে ভালোবাসায় ডুবে গেছে, লাইক দেবদাস। সেই আশিক সেই প্রেমিককে যেমন প্রেমিকার মায়া থেকে ফেরানো যায় না, সেই পরিমাণ আশিকি, সেই পরিমাণ প্রেম যদি কারো দেশ, ভালো কাজ, ভালো মানুষই, সততার প্রতি আসে, তার মতো সাহসী, তার মতো সুখী, তার মতো প্রেমিক, তার মতো বিপ্লবী আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, কাউকে না। তাই সময় থাকতে আমাদের সবাইকে পরের প্রজন্মের জন্য গাছ লাগানো উচিত। মেয়ে ছেলে ছাড়াও যে প্রেম করার মতো অনেক কিছু আছে, সময় পেলে একটু বোঝানো উচিত সবাইকে। শুধু নিজের পরিবার নয়, দেশ, ধর্ম, অন্য মানুষের ভালোবাসা, মানুষের জন্যও যে জান দেওয়া যায়, বা এটাও যে একটা বীরত্বের কাজ, পরের প্রজন্মকে বোঝানো উচিত। আচ্ছা, তো আপনি যেহেতু এ পর্যন্ত এসেছেন, তার মানে আপনি অনেক কিছুই বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে একটু লক্ষ্মী ছেলে মেয়ের মতো একটু ভিডিওটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আপনাদের মাঝে অধিকাংশ মানুষ সাবস্ক্রাইব করেননি। আরে আমরা সবার পিছিয়ে পড়ে আছে, আপনাদের কি লজ্জা লাগে না? আপনারা কি চান না এই চ্যানেলটা সবার সাথে সাবস্ক্রাইবের বেশি হয়ে যাক? সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।